অঙ্কিতা তার স্বামী বিকাশ, শাশুড়ি মা মালবিকা দেবী এবং শ্বশুরমশাই চন্দন বাবুর সঙ্গে বজবজ নামক এক জায়গায় বাস করে। আর অঙ্কিতা রিলস ভিডিও দেখতে খুবই পছন্দ করে। তাই একদিন বিকেলবেলা অঙ্কিতা যখন রিলস ভিডিও দেখতে শুরু করে, এমন সময় তার কাছে রাজুদার পকেট পরোটার ভিডিও আসে। আর যা দেখে অঙ্কিতা প্রচন্ড পরিমাণে অবাক হয়ে বলে, কদিন ধরে রাজুদার পকেট পরোটার ভিডিও দেখে দেখে আমি পাগল হয়ে যাচ্ছি। যখনই ফোন হাতে নিচ্ছি শুধু রাজুদার পকেট পরোটার ভিডিওই সামনে আসছে। আমার মনে হচ্ছে সত্যিই রাজুদা খুব ভালো পরোটা বানায়, না হলে এত মানুষ ভিড় করে কেন পরোটা খাবি। দেখি তো রাজুদা কোথায় পরোটা বিক্রি করে, আমিও তাহলে রাজুদার কাছে পকেট পরোটা খেতে যাব। এই তো বুঝলাম, রাজুদা শিয়ালদা স্টেশনে পরোটা বিক্রি করে। তাহলে আমি ট্রেনে করে বজবজ থেকে সহজেই শিয়ালদাতে যেতে পারবো। আমি কালকে রাজুদার কাছে পকেট পরোটা খেতে যাব। পরের দিন সকালবেলা অঙ্কিতা ঘুম থেকে উঠে রাজুদার কাছে পকেট পরোটা খেতে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। আর এমন সময় সেখানে তার শাশুড়ি মা মালবিকা দেবী আসে। কি হলো বৌমা, তুমি সকাল সকাল তৈরি হয়ে কোথায় যাচ্ছ? বাপের বাড়িতে যাবে নাকি তুমি? আরে না না মা, আমি বাপের বাড়িতে যাব না, আমি একবার শিয়ালদা যাব রাজুদার কাছে পকেট পরোটা খেতে। খুব দেরি হয়ে গেছে মা, আমি এবার চাই, না হলে কিন্তু অনেক লেট হয়ে যাবে। এই বলে অঙ্কিতা তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিন্তু তার শাশুড়ি মা অঙ্কিতাকে বাড়ি বাড়ি বাধা দেওয়ার চেষ্টা করলেও অঙ্কিতা কোনো কথা শোনে না। সে তাড়াতাড়ি করে বজবজ স্টেশনে গিয়ে শিয়ালদা যাওয়ার ট্রেনে উঠে পড়ে। আর দেখতে দেখতে 1 ঘন্টার মধ্যেই সে শিয়ালদা স্টেশনে পৌঁছে যায়। শিয়ালদা স্টেশনে নেমে সে হেঁটে হেঁটে কোলে মার্কেটে গিয়ে পৌঁছায়। আর অবশেষে অঙ্কিতা রাজুদার দেখা পায়। কিন্তু ততক্ষণে বেলা হয়ে যাওয়ায় রাজুদার দোকানের সামনে লোকজনের লম্বা লাইন লেগে যায়। আর যা দেখে অঙ্কিতা প্রচন্ড পরিমাণে অবাক হয়। পকেট পরোটা, তেল ছাড়া পরোটা, 3টে পরোটা আনলিমিটেড, তরকারি, একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা, যাতে হবে না ট্রেনের টিকিট। কি মিথ্যাবাদী লোক রে বাবা, বলছে নাকি 30 টাকাতে ট্রেনের টিকিটও হবে না। আমি তো বজবজ থেকে শিয়ালদাতে মাত্র 10 টাকা দিয়ে চলে এলাম। আমার যাওয়া আসার ভাড়া মাত্র 20 টাকা, আর রাজুদা বলছে ট্রেনের ভাড়া 30 টাকাতেও হবে না। যাক, এত ভেবে আমার লাভ নেই। আজকে এত দূরে যখন এসেছি তখন আমি রাজুদার কাছ থেকে পকেট পরোটা খেয়েই যাব। এই বলে অঙ্কিতা লাইনে দাঁড়িয়ে পড়ে। আর প্রায় 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়ানোর পর অঙ্কিতা যখন পরোটা নিতে যাবে, এমন সময় রাজুদার সমস্ত পরোটা শেষ হয়ে যায়। যার ফলে অঙ্কিতা প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে বলে, মানে ইয়ার কি হচ্ছে নাকি? আমি সেই বজবজ থেকে 1 ঘন্টা ধরে ট্রেনে বসে শিয়ালদা পর্যন্ত এলাম, তারপর 2 ঘন্টা লাইনে দাঁড়ালাম, আর আপনি বলছেন আপনার সব পরোটা শেষ হয়ে গেছে। আমি জানি না, আপনি এখনই আমাকে 1 প্লেট পরোটা দিন। আমি অনেক দূর থেকে পরোটা খেতে এসেছি। আরে ম্যাডাম, বললাম তো পরোটা শেষ হয়ে গেছে। আপনি যদি আমার পকেট পরোটা খেতে চান তাহলে কালকে ভোর 5টার সময় চলে আসবেন। আর এখন আমার দোকানে পকেট পরোটা খাওয়ার জন্য অনেক মানুষ ভিড় করে, সেই জন্য সকাল 7টা 8টা বাজতে না বাজতেই সব পরোটা শেষ হয়ে যায়। আমি কিছু শুনতে চাই না, আপনি আমাকে এখনই পরোটা ভেজে খেতে দিন। আমি ফোনে আপনার ভিডিও দেখে এত দূরে শুধুমাত্র পরোটা খেতে এলাম। যাওয়া আসার খরচ মোট 20 টাকা খরচ হবে আমার। আরে ম্যাডাম, মনে হচ্ছে আপনি প্রথমবার আমার কাছে পরোটা খেতে এসেছেন। আমি তো রাস্তার উপরে দাঁড়িয়েই পরোটা বিক্রি করি। আমি এখানে পরোটা ভাজি না, আমি বাড়ি থেকে ওটা ভেজে নিয়ে আসি, তরকারিও বানিয়ে নিয়ে আসি। তাই পরোটা শেষ হয়ে গেলে আমি কাউকে আর পরোটা দিতে পারি না। আপনি যদি কালকে সবার আগে পরোটা খেতে চান তাহলে ভোর 4টে 5টার দিকে চলে আসবেন। বাবারি বাবা, পকেট পরোটা খাওয়ার জন্য ভোর 4টে 5টার সময় আসতে হবে? কি সর্বনাশ! এই শীতকালে আমি ভোরবেলা আসবো কিভাবে? না না, যাই হয়ে যাক না কেন, কালকে আমি ভোরবেলাতেই পরোটা খেতে আসবো। মনে হচ্ছে রাজুদার পরোটা ভীষণ টেস্টি, সেই জন্যই তো এত তাড়াতাড়ি সব পরোটা শেষ হয়ে যায়। এমনই ভাবনা চিন্তা করে অঙ্কিতা আবার মন খারাপ করে ট্রেনে উঠে পড়ে। আর সে যখন বাড়িতে আসে তখন সে দেখে যে তার শাশুড়ি মা প্রচন্ড পরিমাণে রেগে আছে। এই যে তোমার পরোটা খাওয়ার শখ মিটেছে? সকালবেলা ঘুম থেকে উঠে তুমি তো ট্যাং ট্যাং করে শিয়ালদা স্টেশনে চলে গেলে রাজুদার পরোটা খাওয়ার জন্য। তোমার তো লজ্জা শরম বলতে কিছুই নেই দেখছি। বাড়ির বউ ট্রেনে করে শিয়ালদা স্টেশনে পরোটা খেতে যাচ্ছে, কতটা লজ্জার ব্যাপার। তোমার কি বাড়িতে পরোটা খাওয়া হয় না? তুমি তো নিজে পরোটা গিলে এলে, একবারও ভেবেছো আমার ছেলেটা সকালবেলা কি খেয়ে অফিসে যাবে? মা, আপনি কিন্তু একদম বাজে কথা বলবেন না বলে দিচ্ছি। আপনার জন্য আমার শিয়ালদাতে যেতে দেরি হয়ে গেছে, আর সেই জন্য আজকে আমি পকেট পরোটা খেতে পারলাম না। লাইনে দাঁড়াতে দাঁড়াতে সব পরোটা শেষ হয়ে গেছে। অত দূর থেকে পরোটা না খেয়ে আমি বাড়ি চলে এলাম। ঠিক হয়েছে, তোমার সঙ্গে এরকমই হওয়া দরকার। আর শোনো, আজকে কিন্তু আমি বিকাশকে কিছু বলিনি, কিন্তু তুমি যদি এরকম প্রত্যেক দিন করো তাহলে কিন্তু আমি বিকাশকে সবটা জানাতে বাধ্য হব। যাও এবার তাড়াতাড়ি করে আমাদের জন্য জলখাবারের ব্যবস্থা করো। দিন দিন তোমার ডানা গজাচ্ছে দেখছি।
এভাবেই রাগে গজগজ করতে করতে মালবিকা দেবী সেখান থেকে চলে যায়। আর অঙ্কিতা ঠিক করে পরের দিন সে ভোর 5টার সময় রাজুদার দোকানে পরোটা খেতে যাবে। তাই সে রাত্রিবেলা ঘড়িতে অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন ভোরবেলা সে কাঁপতে কাঁপতে ঘুম থেকে উঠে পড়ে, কিন্তু তখনও পর্যন্ত বিকাশ ঘুমিয়ে থাকে। তাই অঙ্কিতা কাউকে কিছু না বলে চুপি চুপি সোয়েটার পরে গায়ে শাল জড়িয়ে স্টেশনের দিকে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যেই সে ট্রেনে উঠে পড়ে। দেখতে দেখতে অঙ্কিতা শিয়ালদা স্টেশনে গিয়ে পৌঁছায়। আজকে রাজুদার পরোটা আমি খাবই। বাবা, এখন তো সবে ভোর 4:20 বাজে, তার মধ্যেই তো দেখছি লম্বা লাইন পড়ে গেছে। কি অবস্থা! আমার তো মনে হচ্ছে রাজুদার পকেট পরোটা খেতে হলে আমাকে সারা রাত ধরে শিয়ালদা স্টেশনে বসে থাকতে হবে। যাই, তাড়াতাড়ি লাইনে দাঁড়াই। এই বলে অঙ্কিতা আবার লাইনে দাঁড়িয়ে পড়ে। আর প্রায় আধ ঘন্টা লাইনে দাঁড়ানোর পর অঙ্কিতা রাজুদার পকেট পরোটা খাওয়ার সুযোগ পায়। এই যে রাজুদা, আপনি আমাকে ডিম দিলেন না কেন? আমি রিল ভিডিওতে দেখেছি আপনি তো সবাইকে ডিম দেন। নতুন কাস্টমার বলে আমাকে ঠকাচ্ছেন? আমি এটাও শুনেছি যে আপনি নাকি পরোটার সঙ্গে আপেল খেতে দেন, কিন্তু কোথায়? এখানে তো আপনি আমাকে আপেল দেননি। না না, ডিম নিলে 40 টাকা দিতে হবে ম্যাডাম। 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, 1 টুকরো পেঁয়াজ, 1টা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা, যাতে ট্রেনের টিকিটও হবে না। আর যদি ডিম নাও তাহলে এক্সট্রা 10 টাকা। আর হ্যাঁ, আপনি যে আপেল আপেল করছেন, এই যে এটা হলো আপেল, এই নিন, আপনাকে এক্সট্রা 1 টুকরো আপেল দিলাম। এই বলে রাজুদা অঙ্কিতার হাতে 1 টুকরো পেঁয়াজ ধরিয়ে দেয়। আর যা দেখে অঙ্কিতা প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে বলে, আরে আরে, এটা তো পেঁয়াজ। আপনি পেঁয়াজ দিয়ে আমাকে আপেল দিচ্ছেন কেন বলছেন বলুন তো? আরে বাবা, আমি পেঁয়াজকেই আপেল বলি, বুঝতে পারছেন না? একদম আপেলের মতো দেখতে পেঁয়াজগুলো, একেবারে গোলাপি। খেয়ে দেখুন, একেবারে আপেলের মতোই টেস্ট। ঠিক আছে ম্যাডাম, দয়া করে আপনি সাইড হয়ে যান, বাকি কাস্টমারদের আসতে দিন। সময় নষ্ট করবেন না, একদম সময় নষ্ট করবেন না। পাবলিক প্লেস, বুঝতেই তো পারছেন। এই শুনে অঙ্কিতা তাড়াতাড়ি করে সাইডে চলে যায়। আর এবার সে রাজুদার পকেট পরোটা খেতে শুরু করে। আর সেই পরোটা খেয়ে অঙ্কিতার প্রচন্ড পরিমাণে ভালো লেগে যায়। আচ্ছা, আমি এবার বুঝতে পারলাম সবাই কেন রাজুদার পকেট পরোটা খেতে এতটা ভালোবাসে। কি সুন্দর নরম নরম তুলতুলে পরোটা, একেবারে তেল ছাড়া। আর এই তরকারিটাও খেতে দারুণ। এই 3টে পরোটা খেয়ে মন ভরবে না, মনে হচ্ছে আরো 2-3 প্লেট পরোটা নিতে হবে। এই বলে অঙ্কিতা রাজুদার কাছ থেকে আবার 2-3 প্লেট পরোটা চেয়ে নেয়। আর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব পরোটা খাওয়ার পর অঙ্কিতা বলে, এই যে রাজুদা, আমাকে 3 প্লেট পরোটা প্যাকেট করে দেবেন তো, আমি বাড়িতে নিয়ে যাব। আরে রাজুদা, শুনতে পাচ্ছেন? আমাকে তাড়াতাড়ি 3 প্লেট পরোটা প্যাকেট করে দিন। পার্সেল হবে না, পার্সেল হবে না, পার্সেল হবে না, হবে না পার্সেল। 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, 1 টুকরো পেঁয়াজ, 1টা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। এই যে দাদা, একটু সাইড দেবেন, সাইড দেবেন। পাবলিক প্লেসে দয়া করে এরকম ভাবে ভিড় করবেন না। আপনাদের জন্য তো আমার রেপুটেশনটাই নষ্ট হবে। এরকম করলে আমি কিন্তু আর পকেট পরোটা বিক্রি করতে এখানে আসবো না, বলে দিলাম। বাবা, এই রাজুদার তো দেখছি ভীষণ ডিম্যান্ড। পার্সেল দিতে বলছি, পার্সেলও দিচ্ছি না। আর কি বা করবো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 প্লেট পরোটা খেয়ে বাড়ি চলে যায়, তা না হলে আবার দেরি হয়ে যাবে। এই বলে অঙ্কিতা আরো 2 প্লেট পরোটা খাওয়ার পর স্টেশনে চলে যায়। আর সে ট্রেন ধরে আবার বাড়িতে ফিরে যায়। সে যখন বাড়ি যায় তখন প্রায় 7টা বাজে। আর তখনও অঙ্কিতার বর বিকাশ ঘুম থেকে ওঠেনি, কারণ বিকাশ শীতকালে একটু বেলা পর্যন্ত ঘুমায়। আর অঙ্কিতা সবসময় সেই সুযোগটাই কাজে লাগায়। কিন্তু অঙ্কিতার শাশুড়ি মা অঙ্কিতাকে বাড়ি বাড়ি নিষেধ করলেও অঙ্কিতা তার শাশুড়ি মায়ের কোনো কথা শোনে না। সে প্রত্যেকদিন ভোরবেলা করে বিকাশকে লুকিয়ে শিয়ালদা স্টেশনে চলে যায়। আর রাজুদার কাছ থেকে পকেট পরোটা খেয়ে বাড়িতে ফিরে আসে, কিন্তু বিকাশ কিছু জানতেও পারে না। এভাবে আরো কিছুদিন কাটে। আর একদিন যখন অঙ্কিতা রাজুদার কাছ থেকে পরোটা খেয়ে বাড়িতে ফিরবে, তখন সে কিছুতেই ট্রেন পায় না, কারণ বিশেষ কিছু কারণের জন্য সমস্ত ট্রেন ক্যান্সেল করে দেওয়া হয়। আর বেশ কয়েকজনের কাছ থেকে খবর নেওয়ার পর অঙ্কিতা জানতে পারে দুপুরের আগে কোনো ট্রেন আসবে না, যার ফলে অঙ্কিতা খুবই বিপদে পড়ে। সর্বনাশ করেছে, দুপুরবেলা যদি ট্রেন আসে তাহলে আমি বাড়ি যাব কিভাবে? বিকাশের ঘুম থেকে ওঠার আগে আমাকে বাড়ি পৌঁছাতেই হবে, তা না হলে বিকাশ জানতে পেরে যাবে যে আমি এরকম প্রত্যেকদিন লুকিয়ে লুকিয়ে রাজুদার কাছে পরোটা খেতে আসি। আর বিকাশ যদি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট না পায় আর আমাকে বাড়িতে দেখতে না পায়, তাহলে বাড়িতে খুব ঝগড়ার সৃষ্টি হবে। সেদিন আমার শাশুড়ি মা আমাকে বাঁচিয়ে নিয়েছে, কিন্তু আজকে আমাকে কে বাঁচাবে? এমন সময় অঙ্কিতা দেখে যে বিকাশ তাকে বাড়ি বাড়ি ফোন করছে। আর যা দেখে অঙ্কিতা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। সর্বনাশ করেছে, বিকাশ নিশ্চয়ই জানতে পেরে গেছে যে আমি এরকম শিয়ালদাতে রাজুদার কাছে পরোটা খেতে এসেছি। মনে হচ্ছে আমার শাশুড়ি মা সব বলে দিয়েছে। এবার কি করব আমি? কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর অঙ্কিতা বিকাশের ফোন ধরে।
হ্যাঁ বিকাশ, দয়া করে তুমি রাগ করো না প্লিজ। আসলে আমি রাজুদার কাছে পকেট পরোটা খেতে এসেছিলাম। দেখো না, সবাই বলছে যে দুপুরবেলার আগে পর্যন্ত কোনো ট্রেন পাওয়া যাবে না, তাই আমার বাড়ি যেতে মনে হচ্ছে বিকাল হয়ে যাবে। তুমি প্লিজ রাগ করো না। অঙ্কিতার কথা শুনে বিকাশ প্রচন্ড পরিমাণে রেগে যায়। আর সেদিন বিকাশ রাগের চোটে কিছুতেই অফিসে যায় না। সে সারাদিন বাড়িতে বসে অঙ্কিতার জন্য অপেক্ষা করতে থাকে। আর বিকাল 4টের দিকে অঙ্কিতা বাড়ি ফিরে এলে বিকাশ প্রচন্ড পরিমাণে রেগে থাকে। তুমি এতটা সাহস পেলে কোথা থেকে? তুমি প্রত্যেকদিন ভোরবেলা করে ঘুম থেকে উঠে শিয়ালদাতে রাজুদার কাছে পকেট পরোটা খেতে যাচ্ছ। আমার তো তোমার উপরে বেশ কিছুদিন ধরে সন্দেহ হচ্ছিল, কিন্তু আজকে আমি তোমাকে হাতে নাতে ধরেছি। আমি মাকেও জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু মা আমাকে কিছু বলেনি। কিন্তু আমার এক বন্ধু প্রত্যেকদিন শিয়ালদা স্টেশনে ফল বিক্রি করতে যায়, আর ওই আমাকে বলেছে যে তুমি প্রত্যেকদিন ভোরবেলা করে ট্রেন ধরে শিয়ালদাতে যাও। আরে বাবা ছেড়ে দে না, তুই কেন বেকার বেকার ঝগড়া করছিস? আমার কিন্তু বাড়িতে এরকম ঝামেলা অশান্তি একদমই পছন্দ নয়। বৌমা তো বড় কিছু ভুল করেনি, ওর পকেট পরোটা খাওয়ার ইচ্ছা হয়েছে তাই ও কয়েকদিন পরোটা খেতে গেছে। তোমার জন্য আজকে অঙ্কিতা এতটা বার বেড়েছে। তুমি তো সবই জানতে যে অঙ্কিতা প্রত্যেকদিন ভোরবেলা পরোটা খেতে যায়, কিন্তু তুমি আমাকে তো কিছুই বলোনি। অঙ্কিতা, তোমার লজ্জা করে না? রাজুদার কাছে সব পুরুষ মানুষরা পরোটা খেতে যায়, ওখানে হাজার হাজার পুরুষ মানুষরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। তুমি অত পুরুষ মানুষের মাঝে লাইনে দাঁড়িয়ে পরোটা খাও? তোমার যদি রাজুদার পরোটা খেতে ভালো লাগে তুমি তো আমাকে বলতে পারতে, আমি তোমাকে পরোটা খাইয়ে নিয়ে আসতাম। আমাকে ক্ষমা করে দাও বিকাশ, আমি আর পকেট পরোটা খেতে রাজুদার কাছে যাব না। জানি না আমি কেন পকেট পরোটা নিয়ে এতটা পাগলামি করলাম। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি আর কখনো শিয়ালদাতে পকেট পরোটা খেতে যাব না, আমি কথা দিচ্ছি। এভাবেই অঙ্কিতা বিকাশের কাছে ক্ষমা চেয়ে নেয়। আর সেদিনের পর থেকে অঙ্কিতা আর কখনো রাজুদার কাছে পকেট পরোটা খেতে যায় না। তবে মাঝে মধ্যে বিকাশ অঙ্কিতাকে নিয়ে শিয়ালদা স্টেশনে যায়, আর রাজুদার কাছ থেকে তারা দুজন মিলে পকেট পরোটা খেয়ে বাড়িতে ফিরে আসে, যার ফলে অঙ্কিতা খুবই খুশি হয়। ঠান্ডার মধ্যে সকালবেলা উঠে কাঠের উনুনে রান্না করতে লতার খুবই কষ্ট হয়, কিন্তু তার কাছে আর কোনো উপায় নেই। তাই প্রত্যেকদিন এই হাড় হিম করা ঠান্ডায় সে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে জঙ্গলে যায়। সেখান থেকে কাঠ সংগ্রহ করে নিয়ে এসে বাগানে বসে কাঠ জ্বালিয়ে উনুনে রান্না করে। তাদের গ্রামের প্রায় প্রত্যেক গরিব ঘরের মহিলাদের একই গল্প। এই ঠান্ডায় তাদের কপালে পাকাপোক্ত রান্নাঘর আর জুটছে না। এমনকি তাদের গ্রামে অনেক বাড়িতে শৌচালয় পর্যন্ত নেই। প্রত্যেক বছরের মতো এবছরেও চিন্টু লতার কুড়ে ঘরে সরকারের পক্ষ থেকে লোক নিয়ে আসে। লতাদি, তোমায় চিন্তা করতে হবে না, এই বছরের শীতে তোমার একটা পাকা রান্নাঘর হয়ে যাবে, আর তোমায় কষ্ট করে উনুনে রান্না করতে হবে না। প্রত্যেক বছর তোমার মুখ থেকে এক গল্প শুনছি, কিন্তু পাকা ঘরের ব্যবস্থা আর হচ্ছে না। এই সরকারের লোক এতবার এসে আমার জায়গা জমি দেখে গেছে যে ওনাদের মুখস্থ হয়ে যাওয়া দরকার, কিন্তু রান্নাঘর ওনারা এখনো বানাতেই পারলো না। আরে তোমার ছোট ভাইয়ের উপর একবার বিশ্বাস তো করো, দেখবে এবার আর হাড়িম করে ঠান্ডায় তোমাকে কষ্ট করতে হবে না। আর তোমার রান্নাঘর হয়ে গেলে তোমাকে কিন্তু আমাকে প্রথম দিনই খাসির মাংস আর পোলাও করে খাওয়াতে হবে। এই বলে সে সরকারের লোকেদেরকে নিয়ে আবার লতার জায়গা জমি দেখাতে শুরু করে। তারাও যথারীতি জায়গা জমি দেখে খাতার মধ্যে কি সব লিখে সেখান থেকে চলে যায়। গরিব লতা চিন্টুর এমন রান্নাঘর বানিয়ে দেওয়ার ধাপ্পাবাজিকে বিশ্বাস করতে চায় না, কারণ চিন্টু লোকটাও খুব একটা সুবিধার নয়। সে দেখছে যে লতা কষ্ট করে ঠান্ডার মধ্যে কাঠের উনুনে রান্না করছে, তবুও তার সকালবেলা চা খাওয়ার প্রয়োজন পড়ে। লতাদি, তোমার হাতের স্পেশাল মালাই কাটিং চা বানাও তো। আমি একটু মালাই কাটিং চার প্রজাপতি বিস্কুট খেয়ে তারপর কাজে যাব। একবার যখন তোমার বাড়িতে এসেইছি তখন তোমার হাতে চা না খেয়ে আমার কাজে মন বসবে না। তুমি বসো, আমি তোমাকে চা করে দিচ্ছি। লতা তাড়াতাড়ি করে উনুনের মধ্যে কাঠ জ্বালিয়ে ভালো করে চা বানায়। আচ্ছা, এই সরকারি লোকগুলো আমার জায়গা জমি দেখে কত কিছু তো লিখে নিয়ে গেল, তাও কতদিনের মধ্যে এনারা আমার পাকাপোক্ত রান্নাঘর বানিয়ে দেবে বলতে পারবে? ছেলে মেয়েগুলো সকালবেলা উঠে স্কুলে যায়, তারপর ওদের বাবা কাজে যায়, আমাকে ওদের জন্য এই ঠান্ডায় কষ্ট করে ভোরবেলা উঠে রান্না করতে হয়। আমি আর এভাবে কষ্ট করে রান্না করতে পারছি না, বিশ্বাস করো। আরে লতাদি, তুমি চিন্তা করছো কেন? ওরা যখন সবকিছু লিখে নিয়ে গেছে তখন ঠিকই পরের মাসের মধ্যে তোমাকে রান্নাঘর বানিয়ে দেবে। আর ওরা শুধু তোমার রান্নাঘর বানাবে না, ওরা এই গ্রামের অনেক গরিব মানুষেরই পাকাপোক্ত রান্নাঘর, কারোর পাকাপোক্ত শৌচালয় সবই বানিয়ে দেবে। তুমি শুধু শুধু এত চাপ নিও না। এই বলে চিন্টু চা খেয়ে সেখান থেকে চলে যায়। এভাবে দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন কাটে, কিন্তু সরকারের পক্ষ থেকে আর রান্নাঘর বানিয়ে দেওয়ার কোনো পদক্ষেপ লতা লক্ষ্য করতে পারে না। সে চিন্টুকে প্রায় দিন গিয়ে রান্নাঘরের কথা জিজ্ঞাসা করলে চিন্টু আজ নয় কাল নয় পরশু বলে বলে কথা ঘুরিয়ে দেয়। আর কিছু কিছু দিন এমনও হয় যে চিন্টু অফিসে উপস্থিত থাকা সত্ত্বেও লতার সঙ্গে দেখা পর্যন্ত করতে চায় না।
আমি জানতাম প্রত্যেক বছরের মতো এই বছরও চিন্টু আমাকে ধাপ্পা দেবে। আমার কপালে আর পাকাপোক্ত রান্নাঘর জুটবে না। সারা জীবন এভাবে ঠান্ডার মধ্যে কাঠের উনুন চালিয়ে ছেলে মেয়ে আর স্বামীর মুখে খাবার তুলে দিতে হবে। এভাবেই দেখতে দেখতে প্রায় আরো কিছুদিন কাটে। প্রত্যেকদিন শীতের সকালবেলা ঘুম থেকে উঠে লতা পাশের পুকুরে গিয়ে চোখ মুখ হাত পা ধুয়ে নেয় এবং জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। গভীর জঙ্গল থেকে সে কোনো মতে কাঠ তুলে নিয়ে আসে আর তার ছেলে মেয়ে এবং স্বামী ঘুম থেকে ওঠার আগে সে কাঠের উনুন জ্বালিয়ে তাদেরকে সিদ্ধ ভাত কিংবা কখনো মাছের ঝোল ভাত রান্না করে দেয়। একদিন লতার ছেলে বাবু তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসে। ও মা, আমি জানতাম তুমি ভুলে যাবে যে আজকে আমার জন্মদিন। স্কুলের সবাই আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে, কিন্তু আমার মা এখনো পর্যন্ত আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়নি। আর প্রত্যেক দিনের মতো আজকে সকালেও আমাকে সিদ্ধ ভাত খেতে হয়েছে। এ বাবা, আমি তো একেবারে ভুলে গেছি রে বাবু। সারাদিন এত কাজের মধ্যে ব্যস্ত থাকি যে নিজের ছেলে মেয়ের জন্মদিন পর্যন্ত মনে রাখতে পারি না। আচ্ছা, আজকে জন্মদিনের দিন তোর কি চাই বলতো? যদি আমার সাধ্যমতো হয় তাহলে আমি নিশ্চয়ই তোকে উপহার নিয়ে এসে দেব। মা, আমার কোনো উপহার চাই না, কিন্তু আমি আমার বন্ধুগুলোর জন্মদিনে তাদের বাড়িতে গিয়ে তো পাত পেরে খেয়ে আসি। আমি শুধু তাদেরকেই আজকে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে খেতে আসার জন্য নেমন্তন্ন করেছি। তুমি ওদের সবার জন্য একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না করে দেবে, ঠিক আছে? লতা তার ছেলের কথা শুনে চিন্তিত হয়ে পড়ে, কিন্তু আজকে তার ছেলের জন্মদিন, তাই সে ছেলেকে কিছু বলতেও পারে না। ঠান্ডার মধ্যে বাইরে বেরিয়ে কাঠের উনুনে ফ্রাইড রাইস চিলি চিকেন রান্না করা একেবারেই অসম্ভব ব্যাপার ছিল। শুধুমাত্র ফ্রাইড রাইস চিলি চিকেন নয়, লতার কাছে শীতের মধ্যে কাঠের উনুনে রান্না করা যেন যুদ্ধে জয় করার সমান ছিল। তুই তো জানিস বাবু, আমি কত কষ্ট করে রান্না করি। আমি যদি ফ্রাইড রাইস চিলি চিকেনের বদলে শুধুমাত্র ডাল আর ভাত রান্না করে দিই, তাহলে দেখবি তোর বন্ধুরা বেশি ভালো করে খাবে। তুমি আমার জন্মদিনের দিন আমার বন্ধুদের ডাল আর ভাত খাওয়াবে? থাক, কোনো দরকার নেই। আমি আমার বন্ধুদের বাড়িতে আসতে বারণ করে দিচ্ছি, কারণ ওদের বাড়িতে ডেকে অপমান করার কোনো মানে হয় না। ছেলের মুখে এমন কথা শুনে লতা ভীষণ পরিমাণে মুশকিলে পড়ে। এর ফলে লতা তার স্বামীকে গিয়ে ছেলের আবদারের কথা জানায়। লতার স্বামীরও আর কিছু করার থাকে না। সে বাজারে গিয়ে ধারবাকি করে হলেও মুরগির মাংস এবং ফ্রাইড রাইস রান্না করার চাল কিনে নিয়ে আসে। লতা তাড়াতাড়ি করে রান্না করতে গিয়ে দেখে যে সব কাঠ ফুরিয়ে গেছে। এর ফলে সে আবার কাঠ কুড়ানোর জন্য জঙ্গলে চলে যায়। সে জঙ্গল থেকে ঠান্ডার মধ্যে কাঠ কুড়িয়ে নিয়ে এসে উনুন জ্বালিয়ে তার ছেলের জন্য ফ্রাইড রাইস এবং চিলি চিকেন রান্না করে। লতা এত ভালো রান্না করেছে দেখে বাবু ভীষণ পরিমাণে খুশি হয়। বাবুর বন্ধুরা একে একে এসে উপস্থিত হয়ে সকলে মিলে বাবুর জন্মদিন উদযাপন করে এবং ফ্রাইড রাইস চিলি চিকেন খেয়ে বাড়ি চলে যায়। ধন্যবাদ মা, আজকে তোমার জন্য আমার বন্ধুরা ভীষণ পরিমাণে খুশি হয়েছে, আর আমিও অনেক খুশি হয়েছি। তোমার হাতে রান্না করা ফ্রাইড রাইস আর চিলি চিকেন সত্যি খুব দারুণ খেতে হয়েছিল। নিজের ছেলের মুখে রান্নার প্রশংসা শুনে লতা ভীষণ খুশি হয়, কিন্তু ঠান্ডার মধ্যে এরকম সন্ধ্যাবেলা বসে রান্না করার কারণে পরের দিন সকালবেলা লতা আর ঘুম থেকে উঠতে পারে না। তার ভীষণ পরিমাণে সর্দি এবং কাশি হয়। এর ফলে লতা একটু চিন্তায় পড়ে, কারণ সকালবেলা সে যদি ঘুম থেকে উঠে জঙ্গলে গিয়ে কাঠ কুড়িয়ে না নিয়ে আসে, তাহলে সে আর তার পরিবারের মুখে অন্ন জোটাতে পারবে না। এমন সময় লতার মেয়ে ফুলটুসি লতার কাছে এসে বলে, মা, তুমি ঘুম থেকে উঠছো না কেন? তোমাকে আমি বলেছিলাম না যে আজকে আমার মাধ্যমিক পরীক্ষা আছে, তাই আমি তাড়াতাড়ি সিদ্ধ ভাত খেয়ে স্কুলে চলে যাব? কিন্তু তুমি এখনো তো ঘুম থেকেই ওঠোনি, তাহলে আমাকে কে রান্না করে দেবে বলো? আজকে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে রে মা, তাই আমি আর জঙ্গলে যেতে পারছি না। ফুলটুসি, তুই যদি জঙ্গল থেকে আমাকে একটু কাঠ কুড়িয়ে এনে দিস, তাহলে আমি তাড়াতাড়ি করে রান্না করে দিতে পারবো। ঠিক আছে মা, তুমি আরাম করো, আমি এক্ষুনি তোমাকে কাঠ কুড়িয়ে নিয়ে এসে দিচ্ছি। এই বলে ফুলটুসি তাড়াতাড়ি করে জঙ্গলে চলে যায়। কিন্তু ঠান্ডার মধ্যে ভোরবেলা মেয়েকে জঙ্গলে পাঠিয়ে লতা ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় থাকে। প্রায় বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে ভোর পেরিয়ে সকাল হয়ে যায়, কিন্তু ফুলটুসি কিছুতেই জঙ্গল থেকে ফিরে আসে না। মেয়েটা সেই কখন জঙ্গলে গেছে, এখনো তো ফিরে আসলো না। এবার আমার ভীষণ ভয় করছে। ভোরবেলা ঠান্ডার মধ্যে চারিদিকে কুয়াশায় ঢাকা, ওই সময় আমি ওকে ঘন জঙ্গলে পাঠিয়ে দিলাম। যদি ওর কিছু হয়ে যায় তাহলে আমি কি করব? ঠিক এমন সময় লতার প্রতিবেশী রানী ভীত সন্ত্রস্ত হয়ে লতার কাছে দৌড়ে আসে। এই লতা, তুই এখনো বাড়ির দালানে বসে আরাম করছিস? আর ওদিকে জঙ্গলের মধ্যে তোর মেয়ে সাপের কামড় খেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। আর তুই আমাদের গ্রামের লোকেদের কুসংস্কারের ব্যাপারে জানিস না?
সাপের কামড় খেয়েছে বলে কেউ ওকে ধরতে পর্যন্ত চাইছে না। তাড়াতাড়ি চল আমার সাথে, মেয়েটাকে নিয়ে কবিরাজের কাছে যেতে হবে তো। আসলে ভোরবেলা ঠান্ডার মধ্যে ফুলটুসি যখন গভীর জঙ্গলে কাঠ তুলতে যায়, তখন সে বুঝতে পারে না কোন গাছে সাপের বাসা আছে। এর ফলে সে এমন এক গাছ থেকে কাঠ কুড়াতে যায় যেখানে এক বিষাক্ত সাপ বহুদিন ধরে বাসা করেছিল। ফলে যেই না ফুলটুসি গাছের মধ্যে হাত দেয়, আর তখনই সেই বিষাক্ত সাপ কোঠর থেকে বেরিয়ে এসে ফুলটুসির হাতে ছোবল মারে। ফুলটুসি সেই মুহূর্তে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে যায়। এই ঘটনা শুনে লতা আর ঠিক থাকতে পারে না। সেই মুহূর্তে সে কাঁদতে কাঁদতে রানীর সঙ্গে জঙ্গলে চলে যায়। নিজের মেয়েকে এমন অবস্থায় পড়ে থাকতে দেখে লতা একেবারে কান্নায় ভেঙে পড়ে। আজকে আমার জন্য তোর এই অবস্থা হয়েছে। আমি যদি তোকে ভোরবেলা জঙ্গলে না পাঠাতাম তাহলে তোকে আজকে এই দিন দেখতে হতো না। লতা এবং রানী কোনো মতে ফুলটুসিকে তুলে নিয়ে কবিরাজের কাছে চলে যায়। কবিরাজ নানান রকম গাছপাতা বেটে ফুলটুসির হাতে মাখিয়ে দেয়, কিন্তু তাতে কোনো সুরাহা পাওয়া যায় না। এইভাবে এই মেয়ে সুস্থ হবে না লতা, তুমি ওকে এক্ষুনি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাও আর টাকা পয়সা দিয়ে ভালো করে চিকিৎসা করাও, তা না হলে কিন্তু ওকে বাঁচানো সম্ভব হবে না। সারা শরীর ওর সাপের বিষ ছড়িয়ে পড়েছে। এই কথা শুনে লতা এবং রানী খুবই ভয় পেয়ে যায়। তারা এক মুহূর্ত দেরি না করে ফুলটুসিকে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে ভর্তি করে দেয়। কিন্তু লতা যেহেতু গরিব ছিল, তাই তার কাছে ফুলটুসিকে সেবা করার মতো কোনো টাকাই ছিল না। আর প্রাথমিক চিকিৎসা কেন্দ্র কিংবা নার্সিং হোম কিংবা সেটা হসপিটালই হোক না কেন, তারা টাকা ছাড়া কোনো রোগীর সেবাও করবে না। এই ভেবে লতা টাকা জোগাড় করার জন্য কোনো উপায় খুঁজে না পেয়ে তাড়াতাড়ি করে চিন্টুর অফিসে যায়। তখন চিন্টু নিজের হুঁশতাল হারিয়ে ফোনে সরকারের কর্তৃপক্ষের সঙ্গে গল্প করছিল। এই গ্রামের গরিব লোকগুলোকে কেমন বোকা বানালাম বলো তো। প্রত্যেকবার ইচ্ছা করেই তো আপনাদেরকে নিয়ে আসি, আর পাকা রান্নাঘরের পাকা শৌচালয় বানিয়ে দেওয়ার কথা দিই, আর ওদেরকে ঢপ দিয়ে তো সরকারের সমস্ত টাকা আমি আর আপনারা নিজেদের পকেটে ঢুকিয়ে নিই। এই বছরও তো সব টাকা আমরা নিয়ে নিলাম। ওই গরিবগুলো ভাবছে ওদেরকে পাকা রান্নাঘর আর শৌচালয় বানিয়ে দেওয়া হবে, জন্মের মধ্যে রান্নাঘরে শৌচালয় হবে না। লতা চিন্টুর এমন কথা শুনে রাগে জ্বলে ওঠে। সে আর নিজেকে ঠিক রাখতে পারে না। বদমাইশ চিন্টু, তোর এত বড় সাহস! তুই আমাদের মতো গরিব লোকেদেরকে ঠকাচ্ছিস আর আমাদের রান্নাঘর শৌচালয় বানানোর টাকা নিজের পকেটে ভরছিস। আজকে তোর জন্য আমার পরিবারের এই অবস্থা হয়েছে। আমি তোকে ছেড়ে কথা বলবো না। চিন্টু লতাকে দেখে একেবারে ভূত দেখার মতো করতে শুরু করে। সে কিছুতেই লতার কাছে নিজের দোষ স্বীকার করতে চায় না। চিন্টু তার দোষ ঢাকার জন্য লতাকে যা নয় তাই কথা শোনায়। এই শোনো লতা দি, তোমার যা করে তুমি করে নাও। তুমি কিছুতেই আমার একটা মাথা চুলো পর্যন্ত পাকা করতে পারবে না, বুঝেছো? গরিব ভিখারি, পকেটে টাকা নেই, তার আবার বড় বড় কথা। শোনো, আমি গরিব হতে পারি কিন্তু মূর্খ নই। এখনই আমি তোমার নামে পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করব। তখন তুমি বুঝতে পারবে কত ধানে কত চাল। আর এখন আমার মেয়ে সাপের কামড় খেয়ে মরতে বসেছে, তাই আমার রান্নাঘর বানানোর প্রাপ্য সরকারের টাকা থেকে তুমি আমাকে টাকা দাও। পুলিশকে জানানোর কথা শুনে চিন্টু ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। প্রত্যেক বছর সরকার গরিব মানুষদের যে রান্নাঘর এবং শৌচালয় বানানোর টাকা পাঠায়, সেই টাকা চিন্টু নিজের পকেটে ভরে নেয়। এর ফলে গরিব মানুষেরা আর কখনো পাকাপোক্ত রান্নাঘর এবং শৌচালয়ের সুবিধা ভোগ করতে পারে না। অন্যদিকে চিন্টু লোকের টাকা মেরে নিজের জন্য 3 তলা বাড়ি এবং প্রত্যেক তলায় একটা আলাদা করে বড় লোকেদের মতো রান্নাঘর ও শৌচালয় বানায়। আরে লতা দি, তুমি এত রেগে যাচ্ছ কেন? তুমি দয়া করে মুখ্যমন্ত্রীকে কিছু জানিও না। আমি তোমাকে এখনই তোমার প্রাপ্য টাকা দিয়ে দিচ্ছি, আর 1 মাসের মধ্যে আমি তোমাকে রান্নাঘর পর্যন্ত বানিয়ে দেবো, ঠিক আছে? এই বলে চিন্টু সুরসুর করে নিজের পকেট থেকে করকরে 1000 টাকার নোট বের করে লতার হাতে দিয়ে দেয়। লতা সেই টাকাটা নিয়ে তাড়াতাড়ি করে চিকিৎসা কেন্দ্রে যায়। সে নিজের মেয়েকে সাপের কামড় থেকে সুস্থ করে বাড়িতে নিয়ে আসে। চিন্টু চাপে পড়ে নিজের পকেট থেকে টাকা দিয়ে গ্রামের সকলকে পাকাপোক্ত রান্নাঘর এবং শৌচালয় বানিয়ে দেয়। কিন্তু লতা তাকে ক্ষমা করে না। সে পুলিশকে সব ঘটনা জানায়। এর ফলে পুলিশ কর্তৃপক্ষ কড়া পদক্ষেপ নিয়ে চিন্টুর কাছ থেকে ঘরবাড়ি এবং রান্নাঘরের ডিলারশিপ ক্যান্সেল করে দেয়। লতার সাহসিকতার জন্য গ্রামবাসীরা সকলে তাকে বাহবা দেয়। তারপর থেকে লতাকে আর কষ্ট করে শীতের মধ্যে জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে এসে উনুনে রান্না করতে হয় না। জীবনে প্রথমেই পাকাপোক্ত রান্নাঘরের মুখ দেখলাম। সারা জীবন অনেক কষ্ট করেছি, কিন্তু এখন আর নয়। এখন আমি আমার ছেলে মেয়েদের পাকাপোক্ত রান্নাঘরে ভালো করে গ্যাসে সুন্দর করে রান্না করে খাওয়াবো। এভাবে লতা শীতের মধ্যে নিজের পাকাপোক্ত রান্নাঘরে সুস্বাদু পিঠে, পুলি, পায়েস এবং অন্যান্য ভালো ভালো খাবার রান্না করে।
তারা সকলেই ভালো মন্দ খেয়ে সুখে শান্তিতে বেঁচে থাকে।